আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস করার জন্য। আজকে আমরা যে অধ্যায়টি পড়ব বা গত 2 দিন আমরা পড়েছি একই ক্লাসে, মালিকানার ভিত্তিতে ব্যবসা। তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের 4র্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা, এটার উপর আজকে আমাদের 4র্থ ক্লাস এবং এটাই শেষ ক্লাস মালিকানার ভিত্তিতে ব্যবসা অধ্যায়ের। আজকে আমরা পড়ব রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। আমরা এর আগে এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে পড়েছি, জেনেছি। আজকে আমরা পড়ব রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। দেখো, রাষ্ট্রীয় ব্যবসা বলতে সাধারণত আমরা বুঝি যে কোনো দেশের সরকার কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত ব্যবসাকেই বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। কোনো দেশের সরকার বা রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসা। দেখো, মিস সংজ্ঞাটি লিখেছি। সরকার কর্তৃক, এখানে রাষ্ট্র কর্তৃকও তোমরা লিখতে পারো। সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে। ব্যক্তি মালিকানাধীন যে কোনো ব্যবসাকে রাষ্ট্রের প্রয়োজনে জাতীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তরিত করতে পারে। কে পারে? রাষ্ট্র বা সরকার। এই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। এটা একটু ব্যতিক্রম। এর আগে আমরা যেই ব্যবসায়ের ধারণা পেয়েছি, এক মালিকানা, যৌথ মূলধনী, অংশীদারি, সব কিছুই মানে গঠিত হওয়ার বা পরিচালিত হওয়ার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল কি? মুনাফা অর্জন। এছাড়া আমরা সকলেই জানি যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটি আলাদা। এই ব্যবসাটি যেহেতু রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, সেক্ষেত্রে এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণের জন্য কাজ করা। ঠিক আছে? এক মালিকানা ব্যবসায় আমরা দেখেছি মালিক একজন থাকে, সে একাই ব্যবসা করে এবং যে মুনাফা হয় সে একাই সেটা নেয়। অংশীদারির ক্ষেত্রে যতজন সদস্য থাকে তারাই ভোগ করে। ঠিক আছে? ওদের দ্বারা রাষ্ট্রের কোনো কাজ বা তাদের উপার্জিত অর্থ, লাভের অংশ রাষ্ট্রীয় কল্যাণে সাধারণত ব্যয় করা হয় না। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু সরকার কর্তৃক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, তাই এর থেকে যে মূল লাভ বা মুনাফা আসে সেটা কিন্তু রাষ্ট্রের কল্যাণে ব্যয় করা হয়। ঠিক আছে? দেশের শিল্পোন্নয়ন, কর্মসংস্থান এবং বেকার সমস্যার সমাধান, বিভিন্ন ধরনের শিল্প স্থাপন, এ ধরনের কাজগুলো সাধারণত রাষ্ট্র কর্তৃক করা হয়ে থাকে। আর এই যে রাষ্ট্রীয় ব্যবসার কথা মিস বলছি তোমাদের, রাষ্ট্রীয় ব্যবসা থেকে সাধারণত যেই অর্থটি আসে সেগুলো এই জনগণের কল্যাণে, জনগণের জন্য সরকারিভাবে বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ইত্যাদি তৈরিতে সেই অর্থ ব্যয় করা হয়। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে। এছাড়াও আরেকটি বিষয় আছে যে কোনো একটা দেশকে রক্ষার জন্য বহিঃশক্তির কাছ থেকে অস্ত্র তৈরি করতে হয়। সেখানে এই অস্ত্র শিল্পটি নিয়ন্ত্রণ বা তদারকি করার জন্য রাষ্ট্রীয় ব্যবসাগুলো গঠিত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন কিছু প্রতিষ্ঠান থাকে, এক মালিকানা বা কোনো একটা ব্যক্তির বা কয়েকজন ব্যক্তির কোনো প্রতিষ্ঠান থাকে। সেই ক্ষেত্রে সরকার যদি মনে করে যে এই প্রতিষ্ঠানটি তার অধীনে নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে সরকার সেই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের মাধ্যমে সরকারি বা রাষ্ট্রীয় ব্যবসায় রূপান্তর করতে পারে। জাতীয়করণটা হচ্ছে অনেকটা সরকারিকরণের মতো। যে কোনো ব্যক্তি মালিকানাধীন বা প্রাইভেট কোম্পানিগুলোকে সরকার নিজের অধীনে নিয়ে যায়। পরবর্তীতে সরকার কর্তৃক সেই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিচালনা কার্য এবং সকল ধরনের কর্মকাণ্ড কেমন হবে, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে থাকে।
ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে রাষ্ট্রীয় ব্যবসাটা কাকে বলে। আচ্ছা, এখন আমরা পড়ব রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য সম্পর্কে। রাষ্ট্রীয় ব্যবসায়ের সংজ্ঞাটি থেকে আমরা এর বৈশিষ্ট্যগুলো অনুধাবন করতে পারছি। দেখো, 1 নম্বরে আছে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে গঠিত সরকার কর্তৃক আইন বা সরকারি অধ্যাদেশ অথবা জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমেই কিন্তু একটি রাষ্ট্রীয় ব্যবসা গঠন করতে হয়। এটার প্রক্রিয়াকরণ বা এটা গঠনের জন্য জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এটি গঠন করতে হয়। 2 নম্বরে দেখো মূলধনের যোগানদাতা সরকার ও জনগণ। যেহেতু এটি একটি রাষ্ট্রীয় ব্যবসা, এর অর্থ সংস্থানের কাজটিও কিন্তু সরকার করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সরকার ইচ্ছে করলে প্রতিষ্ঠানের শেয়ার বাইরের কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারে। সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রীয় ব্যবসায়ের যোগানদাতা সরকার ও জনগণ। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রীয় ব্যবসায়ের মূলধন যোগানদাতা হচ্ছে সরকার ও জনগণ। 3 নম্বর দেখো কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো যৌথ মূলধনী কারবারে। ঠিক একইভাবে যেহেতু একটি সরকারি অধ্যাদেশ বা সরকারি আইনের মাধ্যমে এই রাষ্ট্রীয় ব্যবসাটি গঠন করা হয়, সেক্ষেত্রে এটি প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা একটি সত্তা, আলাদা একটি নামে এটি পরিচালিত হবে। ঠিক আছে, এজন্যই বলা হয়ে থাকে রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। প্রতিষ্ঠানটির একটি আলাদা নাম থাকবে। যে কোনো কিছুর কাগজপত্র দলিলপত্র তৈরি করার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের নামেই পরিচালিত হবে। প্রতিষ্ঠানের সকল কিছুতে রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে এই কৃত্রিম স্বতন্ত্র ব্যক্তিসত্তার ক্ষেত্রে ওই নামটি ব্যবহার করা হবে। 4 নাম্বার দেখো জনকল্যাণ করা মূল উদ্দেশ্য। আমরা জেনেছি যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা, এই সকল ব্যবসাগুলো গঠিত এবং পরিচালিত এবং সেই থেকে যে পরিমাণ মুনাফা অর্জিত হতো সেই সবটুকুই কি প্রধান উদ্দেশ্য ছিল তাদেরকে মুনাফা অর্জন করা, জনগণের কল্যাণে না। কিন্তু রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে মূল উদ্দেশ্যই হচ্ছে, রাষ্ট্রীয় ব্যবসা গঠিত ও পরিচালিত করার মূল উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ সাধন করা, জনগণের কল্যাণে কাজ করা, জনগণের প্রয়োজন অনুযায়ী যেসব জিনিস প্রয়োজন সেগুলো স্থাপন করা বা পরিচালনা করা। 5 নম্বরে দেখো সরকারি তহবিলে জমা। সরকার কর্তৃক ব্যবসাটি গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয় বিধায় এই সম্পূর্ণ অর্থটিও কিন্তু সরকার, বেশিরভাগ অর্থটি সরকার যোগান দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সরকার প্রয়োজন মনে করলে শেয়ার জনগণের কাছে বিক্রি করতে পারে, সেই ক্ষেত্রে যোগানদাতা সরকার এবং জনগণ হয়। কিন্তু এই রাষ্ট্রীয় ব্যবসা থেকে যেই পরিমাণ অর্থ উপার্জন হবে, মুনাফা অর্জন হবে, সেই সমস্ত অর্থ কোথায় জমা দেওয়া হবে? সরকারি তহবিলে। এটি কোনো ব্যক্তির নামে থাকবে না, সরকারি তহবিলে জমা হবে। ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান হবে সরকার থেকে এবং যে পরিমাণ মুনাফা অর্জন হবে সেটা পুরোপুরি জমা হবে কোথায়? সরকারি তহবিলে। 6 নম্বর পয়েন্ট দেখো জাতীয় সংসদে জবাবদিহি। আচ্ছা, জাতীয় সংসদে জবাবদিহি প্রতিষ্ঠানে যদি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয়, লস হয় বা প্রতিষ্ঠানটি ভালো করতে পারছে না, বার্ষিক মুনাফা ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য জাতীয় সংসদে তাদের জবাবদিহি করতে হয়। কেন মুনাফা অর্জন হচ্ছে না, আশানুরূপ কেন প্রতিষ্ঠানের সাফল্য অর্জন হচ্ছে না। ঠিক আছে, যেহেতু জাতীয় সংসদের জবাবদিহিতার একটি প্রশ্ন থাকে, সেহেতু সাধারণত সবাই চেষ্টা করে যে প্রতিষ্ঠানটি যেন খুব ভালোভাবে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানে পর্যাপ্ত মুনাফা অর্জিত হয়। এই হলো আমাদের রাষ্ট্রীয় ব্যবসার সংজ্ঞা এবং রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলবো যে বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বর, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার কী করলো, তখন তো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল আমাদের, সেই দেশটিকে উন্নতি করার জন্য, জনকল্যাণ করার জন্য
মানুষের সুষম বন্টন, জনগণের মধ্যে সম্পদের সুষম বন্টন করার জন্য সরকার তখন চিন্তা করলো কি সরকারের অধীনে বা রাষ্ট্রের অধীনে কিছু প্রতিষ্ঠান স্থাপন করবে। তখন বেশ কিছু ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানও ছিল। তখন সরকার কি করলো, সেই ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ মানে নিজেদের অধীনে নিয়ে নিল। নিজেদের অধীনে নিয়ে এই ধরনের জাতীয়করণের করার মাধ্যমে সাধারণত কর্মসংস্থানের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে সমাজে অর্থের বৈষম্যটা কমে যায়, জনগণের মধ্যে অর্থের সুষম বন্টন হয়, বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ হয়। ঠিক আছে, এই সব দিক চিন্তা করলে আসলে রাষ্ট্রীয় ব্যবসাটা একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। আমাদের দেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 60 পৃষ্ঠা, তোমাদের ব্যবসা উদ্যোগের 60 পৃষ্ঠায় দেখবে তোমার কিছু রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম দেয়া আছে এবং ব্যবসাগুলি কোন ধরনের এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেইগুলোর একটা চার্ট দেয়া আছে। সেই ছকটি তোমরা খুব ভালো করে পড়বে। যেমন দুই একটি উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা, দেখো বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা। আচ্ছা, এটি একটি হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান? আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ের নাম জেনেছি, যেমন শিল্প, সেবা শিল্প, তারপরে হচ্ছে বিভিন্ন পণ্যগুলি আছে, পরিবহন শিল্প। ঠিক আছে, এই ধরনগুলোর মধ্যে বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা এটি কোন ধরনের ব্যবসা? এটি হচ্ছে এক ধরনের শিল্প, মানে ব্যবসায়ের ধরনের মধ্যে এটি হচ্ছে একটি শিল্প। এবং এই প্রতিষ্ঠানটি, এই পুরো বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা এটি নিয়ন্ত্রণ করে কোন মন্ত্রণালয়? এটি নিয়ন্ত্রণ করে শিল্প মন্ত্রণালয়। ঠিক আছে, বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা এটি কোন ধরনের ব্যবসা? এটি হচ্ছে এক ধরনের শিল্প সংস্থা। আর এই শিল্প সংস্থাটি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো তোমাদের বই আরও কিছু আছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কে আছে, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে তোমরা জানো। এটি কোন ধরনের প্রতিষ্ঠান? যেহেতু বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি ব্যাংকিং প্রতিষ্ঠান এবং এটি নিয়ন্ত্রণ এবং পরিচালিত হয় কোন মন্ত্রণালয় দ্বারা? অর্থ মন্ত্রণালয় দ্বারা। সকল ধরনের ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকিং ধরনের ব্যবসা এবং এগুলো পরিচালিত, প্রতিষ্ঠিত এবং সব কিছুই হয়, এটি নিয়ন্ত্রিত হয় কোন মন্ত্রণালয়ের অধীনে? অর্থ মন্ত্রণালয়ের অধীনে। ঠিক একইভাবে তোমাদের বইয়ে বেশ কিছু রাষ্ট্রীয় ব্যবসায়ের নাম দেয়া আছে, বেশ কয়েকটি। দেখো, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা, বাংলাদেশ রেলওয়ে, পর্যটন সংস্থা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন বেতার। এগুলো হচ্ছে সেবা শিল্পের মধ্যে। যেহেতু এগুলো আমরা এগুলো দেখে আমাদের কি বিনোদনের জন্য আমরা দেখি, তাই এগুলো কিসের মধ্যে পড়ে? সেবা ধরনের শিল্পের মধ্যে পড়ে। ব্যবসায়ের ধরনের মধ্যে এটি হচ্ছে সেবা। আর যদি বলা হয় কোন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশন নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটি হবে তথ্য মন্ত্রণালয়। ঠিক এরকম করে তোমাদের বই সুন্দর একটি চার্ট দেওয়া আছে 60 পৃষ্ঠায়। তোমরা এই চার্টটি খুব ভালো করে পড়বে, তোমাদের জ্ঞানমূলক এবং নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের বর্তমান অবস্থা এবং কিছু রাষ্ট্রীয় ব্যবসা সম্পর্কে। আমি আশা করব তোমরা ক্লাসটি খুব ভালোভাবে দেখবে এবং তোমরা বুঝতে পেরেছো। ভালো করে পাঠ্য বইটি পড়লে দেখবে তোমাদের কাছে এই বিষয়ের ধারণাটি একদম পরিষ্কার হয়ে গিয়েছে। খুব জটিল কিছু না, শুধুমাত্র যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলেই হবে। পড়লে যে কোনো ধরনের জ্ঞানমূলক বা নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব সহজভাবে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ হলো। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।